শুভ সকাল সবাইকে। আজকে আমাদের TTQC 2 তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা লেকচার 7 পড়ব। আশা করি সবাই দেখতে পাচ্ছ। মিডের জন্য আমি কমিয়ে দেব, সমস্যা নেই। তো আজকের যে চ্যাপ্টারটি আমরা দেখব TTQC 2 তে সেটি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ টেক্সটাইল ফাইবারস। তো টেক্সটাইল ফাইবার গুলোকে আইডেন্টিফাই করার উপায় বা চেনার উপায় সম্পর্কে আজকে আমরা জানবো। তো বিশেষ করে যখন আমরা একজন নিজেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে দাবি করে থাকি, তো ঠিক সেই সময় আমরা সবাই যখন বন্ধু বান্ধবদের সাথে যাই বা কোনো জামা কাপড় ক্লোদিং কিনি, তখন আসলে আমাদের একটা বন্ধু বান্ধবরা হয়তো মজা করেও বলে যে এটা দেখো তো, এটা কি, তুমি তো টেক্সটাইল প্রকৌশলী, এটা কি 100% কটন কিনা, অর লাইক দ্যাট। তখন আমরা কি করি যে হাত দিয়ে একটু স্পর্শ নেওয়ার, ফিল নেওয়ার চেষ্টা করি, তারপর বলে দেই যা হয় একটা, যে হ্যাঁ এটা, এটা অথবা এটা না। তো যাই হোক, এ ধরনের ঘটনা আমাদের হর হামেশাই ঘটে। তো আজকে সেজন্য সেটাই আমরা একটু জানার চেষ্টা করব যে টেক্সটাইল ফাইবার গুলো সম্পর্কে যদি আমরা আরেকটু নলেজ রাখি, সেই ক্ষেত্রে হয়তো আমাদের সেই বন্ধুত্বের দাবি বা আমাদের কর্মক্ষেত্রেও আমরা সেটা কাজে লাগাতে পারবো। সো আইডেন্টিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার, এই জন্যই আজকে আমরা দেখবো এবং ইম্পর্টেন্স এটাই। চলা শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা ইম্পর্টেন্স বলি, যে ফ্যাক্টরিতে আমাদের বা আমাদের যে জব লাইফ, সেখানে কিন্তু দরকার হয় যে ফাইবার কোনটা, কোন ফাইবার কিভাবে তৈরি করছে, যারা বিশেষ করে R&D তে জব করে। তো বলা হচ্ছে যে there are different types of fiber in, কোথায় রয়েছে, there are different types of fibers used in the apparels and those types of numbering of yarns, and therefore it is necessary to learn different methods of identification of textile fiber. The knowledge of identification of textile fiber helps to producer garments to identify the type of fiber and care about it. আমরা জানি যে আমাদের বিভিন্ন প্রকার গার্মেন্টস এর ক্ষেত্রে বিভিন্ন ফাইবারের ক্ষেত্রে, যেমন সেলুলোজিক রয়েছে, প্রোটিন রয়েছে, ম্যানমেড রয়েছে, সেগুলোর ক্ষেত্রে যেটা যে ধরনের ফাইবার, তাদের উপর বেস করে আমরা বিভিন্ন ধরনের নিয়ে থাকি, কেয়ার নিয়ে থাকি। যেমন পলিস্টারকে অবশ্যই হাই টেম্পারেচারে আয়রন করব না, যেখানে কটনকে হাই টেম্পারেচারে আয়রন করব, তাই না? সেই ক্ষেত্রে পলিস্টারের ক্ষেত্রে কিন্তু সেটা মেল্ট হয়ে যাবে। সো এই যে এই ধরনের সতর্কতাগুলি, বা কিভাবে ওয়াশ করতে হবে, ভাঁজ পড়বে কিনা। সো there are different tests রয়েছে which could be used for identification of textile fibers, such as burning test, microscopic test, solubility test, discussing and basic test like feeling. এই ধরনের অনেকগুলো টেস্ট রয়েছে আমাদের টেক্সটাইল ফাইবার গুলোকে বোঝার জন্য। তো চলো শুরু করা যাক, কি কি টেস্টের মাধ্যমে আমরা আমাদের টেক্সটাইল ফাইবার গুলোকে বুঝতে পারবো। তো প্রথমত টেস্টকে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে নন টেকনিক্যাল টেস্ট বা মেথড, আর একটা হচ্ছে টেকনিক্যাল মেথড বা টেস্ট। নন টেকনিক্যাল টেস্টের মেথডে কি রয়েছে, যেমন ফিলিং টেস্ট, বার্ন টেস্ট। টেকনিক্যাল মেথডের ভিতরে রয়েছে কি, যেগুলো হচ্ছে যে মাইক্রোস্কোপিক, স্টেরিওস্কোপিক, মেল্টিং পয়েন্ট ডিটারমিনেশন, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মেজারমেন্ট, সিম, টিম, কেমিক্যাল টেস্ট এক্সেট্রা। তো নন টেকনিক্যাল টেস্ট বলতে বোঝাচ্ছে এটাও মেশিনের সাহায্যে করা হবে, বাট এটা যেহেতু অনলি শুধুমাত্র আম, বাহ্যিক বৈশিষ্ট্য দেখে আমরা আইডেন্টিফাই করছি, সেজন্য সেটাকে নন টেকনিক্যাল টেস্ট বলছে, যেমন ফিলিং টেস্ট এবং বার্ন টেস্ট। তো ফিলিং টেস্ট সম্পর্কে বা বার্ন টেস্ট সম্পর্কে আমরা জানি। তো প্রথমে চলে আসবো আমরা ফিলিং টেস্ট। আমরা ফেব্রিক কিনতে গেলে সর্বপ্রথম যে কাজটা করে থাকি, সেটা হচ্ছে ফেব্রিকের হ্যান্ড ফিলটা নিয়ে থাকি। এখন একটা লক্ষণীয় বিষয়, আসলে যে হ্যান্ড ফিল দিয়ে কিন্তু ফেব্রিক চেনার উপায় নাই, কারণ এখন নানা প্রকার সফটওয়্যার থেকে শুরু করে আরো অনেক কিছু আসার ফলে আমাদের ইয়েটাকে, আমাদের যে হ্যান্ড ফিলটা রয়েছে সেটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। সো হ্যান্ড ফিল নিয়ে ফেব্রিক চেনার উপায় বেশ খুব একটা দুরূহ। তো তারপরেও প্রত্যেকটা ফাইবারের নিজস্ব একটা প্রপার্টিজ রয়েছে, একটা হ্যান্ড ফিল রয়েছে। সেটাই আমরা জানবো, যেটার উপর অনেকখানি বেস করে। তো প্রথমে ফিলিং টেস্ট বলা হচ্ছে, ফিলিং টেস্ট রিকোয়ার্স দ্য পারসেপশন ইফ টু বি এনি ভ্যালু। তো এটা আসলে একটা পারসেপশনের ব্যাপার, তুমি যে হাত দিয়ে ধরতেছো সেই পারসেপশনের ব্যাপার। ওকে। তো এটা যারা কাপড় কিনে, তাদের অনেক দিনের রিকোয়ারমেন্টস থেকে বা অনেক দিনের অভিজ্ঞতা থেকে তারা সাধারণত করতে পারে। সো স্কিল কি পারসেপশন is acquired only after handling and different fabrics over a period of time.
A limitation of this test become apparent and examine comparing fabrics of different fiber content. তো সমস্যাটা হচ্ছে যে একমাত্র স্কিল পার্সনরাই কিন্তু এটার আসলে ফিলিংটা ভালো মতো বুঝতে পারে। তো আমরা যারা নতুন আছি তারা হঠাৎ করে ধরে ফিলিংটা বুঝতে পারবো না, বা হঠাৎ করে ধরলে সেই ক্ষেত্রে একটা ফাইবারের সাথে আরেকটি ফাইবারকে গুলিয়ে ফেলতে পারি যে হ্যাঁ এটা এটাই। হ্যাঁ, তো তারপরেও কিছু বেসিক ফিলিং বিহেভিয়ার রয়েছে প্রত্যেকটা ফাইবারের জন্য। সেই প্রত্যেকটা ফাইবারের জন্য ফিলিং বিহেভিয়ার গুলো যদি আমরা একটু দেখি, যে কটনের জন্য কি বলছে, কটন কুল টাচ ফিল সফট অ্যান্ড ইনলিয়াস্টিক। দেখো, কটনকে যখন তুমি হাত দিয়ে ধরবে সেটা আসলে কুল টাচ হবে, ফিলটা সফট মনে হবে, অ্যান্ড ইন ইলাস্টিক, যেটা হচ্ছে যে ইলাস্টিক নয়, অর্থাৎ রাবারের মতো নয়, বাড়বে কমবে না। হ্যাঁ, তারপরে যদি আমরা বলি লিলেন, যেটা যেটা হচ্ছে কুল টাচ ফিলস স্মুথ অ্যান্ড লেদারি। স্মুথ এবং লেদারি ভাব হবে, যেটা লিলেন, লিলেন ফেব্রিক। অনেকেই আমরা লিলেনের দিয়ে পড়ে থাকি। জুট একইভাবে কুল টাচ ফিল স্মুথ এন্ড লেদারি। দেখো বাস্ট ফাইবার গুলোর প্রপার্টিসটা প্রায় একই রকম, জুট, লিলেন। এরপরে আসি সিল্ক। সিল্ক কিরকম করে, ওয়ার্ম টু টাচ। দেখো কটনকে আমরা বলতেছি কুল টাচ, সিল্কের ক্ষেত্রে ওয়ার্ম টু টাচ, ফিলস ইলাস্টিক এন্ড স্মুথ। কটন কিন্তু ইন ইলাস্টিক ছিল, অর্থাৎ বাট সিল্ক কিন্তু ইলাস্টিক লাইক রিবন অর রাবারের মতো, একটু মানে পুরোটা এতটা রাবারের মতো না, বাট এই প্রপার্টিসটা রয়েছে। উল, প্রোটিন ফাইবার, এটাও কিন্তু ওয়ার্ম টু টাচ, ফিল ইলাস্টিক এন্ড স্প্রিংলি। তো আমরা উলকে তো দেখেছি, উলের সোয়েটার তো পরেছি, তাই না? তো এটা সাধারণত ওয়ার্ম টু টাচ এন্ড ফিন ইলাস্টিক এন্ড স্প্রিংলি। এরপরে যদি আমরা বলি রায়ন, রায়নটা কি, ম্যানমেড ফাইবার, কিন্তু সেলুলোজিক ফাইবার, তাই না? সেজন্য সেটা আমরা দেখতেছি কি, যে দেখো সেলুলোজিক ফাইবার গুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে কুল টাচ, ফিল স্মুথ বা সফট, ইনলিয়াস্টিক এটাও, অর্থাৎ ইলাস্টিক নয়, অ্যান্ড লাস্টার। এবং একই সাথে এটা কি, লাস্টার, যেহেতু ম্যানমেড ফাইবার, রাউন্ড শেপ, অর্থাৎ আলো অ্যাবজর্ব রিফ্লেক্ট হয় বেশি, এজন্য উজ্জ্বল দেখায়। অ্যাসিটেড রেয়ন, অ্যাসিটেড রেয়নটা কি, ওয়ার্ম টু টাচ, উলের দিকে যাচ্ছে, ফিল স্মুথার অ্যান্ড মোর ইলাস্টিক অ্যান্ড লেস রেজিলেন্ট দেন রেয়ন। রেজিলেন্টটা কি, রেজিলেন্টটা হচ্ছে যে মনে করো ঘাসের উপর যখন তুমি পা দাও কিছুক্ষণ পর ঘাসগুলো কিন্তু আবার মাথাচাড়া দিয়ে ওঠে, অর্থাৎ এই যে তোমার ফোর্সের বিপরীতে ফাইবার গুলোর যে ফোর্স, সেটাকে আমরা বলছি রেজিলেন্ট ফোর্স। ওকে, নাইলন, প্রোটিন ফাইবার, ফিলস স্মুথ, লাইট, ইলাস্টিক অ্যান্ড লাস্টার। এরপর আসি পলিস্টার। পলিস্টারটা কিরকম বলা হচ্ছে, ফিলস ভেরি স্মুথ অ্যান্ড স্টিফার, এটা কিন্তু স্টিফ হবে। অ্যাক্রাইলিক, ফিলস অফ উল, উলের যে ফিলিংটা কিরকম, ওয়ার্ম টাচ, ফিল ইলাস্টিক অ্যান্ড স্মুথ বা স্প্রিংলি। উল বাট লাইট ওয়েট অ্যান্ড স্লিপি ফিলিং, কিন্তু লাইট ওয়েট এবং একই সাথে স্লিপারি ফিলিং। তো সেটাকে আর্টিফিশিয়াল উলও বলা যেতে পারে। তো এই হচ্ছে আমাদের নরমাল, যদি আমরা বলি যে ফাইবার গুলোর হ্যান্ড ফিলটা কিরকম সেটা বোঝার উপায়, অর্থাৎ এই ধরনের প্রপার্টিস গুলো দিলে আমরা ফাইবারটাকে এই নামে অভিহিত করব। হ্যাঁ, তাহলে প্রথমে কটনের ক্ষেত্রে আমরা দেখি যে কুলটা সফট, তারপরে লিলেনের ক্ষেত্রে, জুটের ক্ষেত্রে, অর্থাৎ দেখো ফাইবার টু ফাইবার ভেরি করছে, বিশেষ করে ফাইবার গুলোর ক্ষেত্রে একই রকম, অর্থাৎ একই জাতীয় ফাইবার গুলোর ক্ষেত্রে প্রপার্টিস গুলো একই রকম মনে হচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে হ্যান্ড ফিল দ্বারা আমরা বুঝতে পারবো এই ফাইবার গুলি কোন ফাইবারটা কিরকম ফাইবার, বা তোমার বন্ধুকে হয়তো বুঝ দিতে পারবো যে হ্যাঁ এটা এই জিনিস। যাই হোক, এবার চলে আসে একটু বার্নিং টেস্টে। আর একটু ভালো করে আমাদেরকে হওয়া দরকার, অর্থাৎ আইডেন্টিফাই করা দরকার যেটা আসলেই কি। সেজন্য টু রিকগনাইজ দ্য কম্পোজিশন অফ ফাইবার অফ ফেব্রিক বাই বার্নিং টেস্ট, দ্য স্যাম্পল অফ ফাইবার yarn should be moved slowly towards the small flame and reaction of the heart carefully observed. তো বার্নে বা ফ্লেমে নিয়ে যাওয়া হয়, এবং ফ্লেমে নিয়ে যাওয়ার পর সেখান থেকে যে অবজারভেশনটা সেটা আমরা খেয়াল করি। বলা আছে that burning test relies on the fact that the chemical composition of the fiber will largely determine its behavior when exposed on a flame, and the nature of concentration, smell and combustion of ash of a fiber will normally provide an indication its type of genetic type, সেটা ক্লাসিক
যেমন যেমন বিং অ্যানিমাল ফাইবার, সেলুলোজিক না অন্য কোনো ধরনের ফাইবার সেটার উপর। অর্থাৎ তাহলে আমরা কি করছি, ফাইবারটাকে একটা গ্যাস ফ্লেমে বা একটা ফ্লেমে নিয়ে যাচ্ছি, ফ্লেমে নিয়ে যাওয়ার পর সেটার প্রপার্টিসটা লক্ষ্য করছি, যেটা কি ধরনের প্রপার্টিস দিচ্ছে। প্রপার্টিস গুলো কি কি, সেটা কুঁচকে যেতে পারে, সেটা দপদপ করে পুড়ে যেতে পারে, সেটা যে ছাই উৎপন্ন করবে সেটা কিরকম, ইত্যাদি। তো এখন আসে সেলুলোজিক ফাইবার গুলোর ভিতরে। সেলুলোজিক ফাইবার গুলোর ভিতরে আমরা জানি যে না, সকল প্রকার সেলুলোজিক ফাইবারকেই বোঝাচ্ছে। তাহলে সেটা ম্যানমেড হোক আর সেটা নরমাল হোক, সেটা বলা হচ্ছে বার্নস উইথ লিটল অ্যাশ। এটা সাধারণত পুড়ে যাবে এবং উইথ ইয়েলো ফ্লেম, একটা হলুদ ফ্লেম উৎপন্ন করে পুড়ে যাবে। স্মেল সিমিলার টু দ্য পেপার বার্ন, বার্ন অফ পেপার। পেপার বা কাগজ পুড়ে গেছে এরকম একটা গন্ধ হবে। ওকে, এরপরে আসি যে প্রোটিন ফাইবার। প্রোটিন ফাইবারের ক্ষেত্রে কি, প্রোটিন যেমন সিল্ক, উল বা ম্যানমেড হতে পারে। বার্ন স্লোলি উইথ স্লাইট সিজল অ্যান্ড ক্রিস ফ্লেমিং, যে বার্ন স্লোলি, অল্প টিপ টিপ করে জ্বলবে, সে উইথ স্লাইট সিজল, দীপ দীপ মানে নিভু নিভু, অ্যান্ড ক্রিসেস ফ্লেমিং, এবং সিজেস ফ্লেমিং, ফ্লেম করবে, ঠিক আছে। অ্যান্ড দ্য অ্যাশ ইজ ডার্ক অ্যান্ড ক্রিপস, একটু শক্ত শক্ত হবে, ক্রিস্পি হবে, একটু ভঙ্গুরের মতো। ক্যান ক্রাস্ট ইজিলি উইথ ফিঙ্গার, তো ওই যে মানে একটু শক্ত অ্যাশ হবে, সেটাকে যদি আঙ্গুল দিয়ে ঘষা দেয় তাহলে ভেঙে চুরে চলে যাবে, এইরকম শক্ত একটু আঙ্গুলে, মানে একটু শক্ত হার্ড। এরপরে বলছে দ্য স্মেল ইজ বার্নিং ফেদার্স অর হিউম্যান হেয়ার, এটা মানুষের চুল বা প্রাণীর পালক পরার মতো গন্ধ পাওয়া যাবে। এরপরে যদি বলি নাইলন or polyester burn slowly with melting, the ash is brittle and hard back bead will form, স্লোলি পুড়বে। কি বলা হচ্ছে, বার্ন স্লোলি উইথ মেল্টিং, অর্থাৎ পলিস্টার বা এই ধরনের থার্মো যারা প্লাস্টিক ম্যাটেরিয়াল গুলো রয়েছে সেগুলোকে আমরা তাপ দিলে সেটা কি কটনের মতো অ্যাশ ফর্ম করবে, মানে পুড়ে গিয়ে অ্যাশ ফর্ম করবে না, এটা কি করছে, প্রথমে মেল্ট হবে, এরপরে মেল্ট হলে তারপর সেটা পুড়ে যাবে। তো এই মেল্ট হলে আমরা বুঝবো যে এটা ম্যানমেড ফাইবার এন্ড সেটা পলিস্টার লাইক হতে পারে। এন্ড দ্য অ্যাশ ইজ ব্রিটল এন্ড হার্ড ব্ল্যাক বিড উইল ফর্মড, কিছু শক্ত ব্রিটল এবং হার্ড ব্ল্যাক বিডের মতো আপনার বার্নিং এর পর ইয়ে সৃষ্টি হবে। নাইলন or polyester fiber গেল। Acrylic fiber, the sample you fuses and shrink from the plane and melts, burns vigorously, leave a hard bark brittle residue. কি বলছে যে স্যাম্পল কি শ্রিঙ্ক, অর্থাৎ আগুন ধরতে গেলে, আগুনের কাছে গেলে সেটা কুচকে যাবে, টুপ করে কুচকে যাবে, এবং সেটা ভিগোরাসলি লিভিং হার্ট, সেটা কি হচ্ছে মেল্টস, মানে মেল্ট হয়ে বার্ন হবে, কি তৈরি করবে, হ্যাভিং হার্ড ডার্ক ব্রিটল রেসিডিউ। তো এই যে আমাদের বার্নিং টেস্ট, অর্থাৎ আগুনে দিয়ে আমরা সাধারণত টেস্ট করতে পারবো প্রাইমারি ভাবে যে আমার ফাইবারটা কি ফাইবার। ওকে, নাও এরপরে আসি আমরা মাইক্রোস্কোপিক টেস্টে। দেখো, মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার প্রাণী, বিভিন্ন প্রকার উদ্ভিদের কাণ্ড, মূল, পাতা ইত্যাদি দেখেছিলাম বা ইত্যাদি। তো আমাদের যে টেক্সটাইল ফাইবার গুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু একটা স্পেসিফিক সারফেস এবং স্পেসিফিক সারফেস বা স্পেসিফিকেশন বহন করে থাকে। তো সেই ক্ষেত্রে যখন আমরা মাইক্রোস্কোপিক দিয়ে আমরা কি দেখতাম, যে একবীজপত্রী, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা ইত্যাদি দেখতাম, তাই না, যে সেকেন্ডারি ওয়াল, প্রাইমারি ওয়াল এগুলো কোথায় আছে। তো ঠিক সেভাবেই আমাদের যে মাইক্রোস্কোপিক ভিউ, তার মাধ্যমে আমাদের আমরা আমাদের ফাইবারের গঠনটা কিরকম সেটা থেকেও কিন্তু আন্দাজ করতে পারি। তো প্রথমে কটনের ক্ষেত্রে আমরা দুই প্রকার ভিউ দেখতে পারি, একটা হচ্ছে লঙ্গিচুডিনাল ভিউ আর একটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ। লঙ্গিচুডিনাল ভিউটা হচ্ছে একটা কলা গাছ দেখতে কিরকম, একটা লম্বা, এটা হচ্ছে লঙ্গিচুডিনাল ভিউ। এখন কলা গাছটাকে এদিক দিয়ে কেটে ফেলবো, এই যে কেটে যাওয়ার পর যে সার্কেলটা দেখছি, অর্থাৎ কেটে যাওয়ার পর যে সারফেসটা, এটাকে আমরা বলতেছি ক্রস সেকশনাল ভিউ। তো কটনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে লঙ্গিচুডিনাল ভিউ, অর্থাৎ লম্বালম্বি ভাবে যেটা দেখায় সেটা কিরকম, বলা হচ্ছে ম্যাচিউর ফ্ল্যাট এন্ড রিবন লাইক উইথ কনভলিউশন, থিক ওয়াল এন্ড স্মল লুমেন। ম্যাচিউর ফ্ল্যাট, রিবন লাইক উইথ কনভলিউশন, থিক ওয়াল এন্ড স্মল লুমেন, এবং লুমেন রয়েছে কি খুবই ছোট, একেবারে ছোট।
ইমেচিউর দেন থিন ওয়াল এন্ড লার্জ লুমেন উইথ ফিউ কনভলিউশন। যেটা ইমেচিউর ফাইবার তাদের কি হবে যে উইথ থিন ওয়াল, অর্থাৎ আমরা যে সেকেন্ডারি প্রাইমারি ওয়ালগুলি দেখেছিলাম স্কারিং, সরি তোমাদের না অন্যদের, অর্থাৎ কটনের যে ইয়েগুলি রয়েছে অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি ওয়ালগুলি রয়েছে এই ওয়ালগুলো কিন্তু পরিপক্ক থাকে, কিন্তু যখন মেচিউর ফাইবার হয় তখন এই ওয়ালগুলো ম্যাচিউর হয় না, ইমেচিউর থাকে এবং লুমিনের সৃষ্টি করে, কনভলিউশনের সৃষ্টি করে। ডেট আর ভেরি থিন এন্ড অলমোস্ট ট্রান্সপারেন্ট ডেট ফাইবার গুলো, এন্ড মার্সারাইজ স্মুথ আর সিলিন্ডারিক্যাল ফিওর কনভলিউশন এন্ড লুমেন আর সামটাইম বি অ্যাবসেন্ট। তো যেটা মার্সারাইজড কটন সেটা আমরা জানি কাস্টিক সোডা দিয়ে, সেটা সাধারণত কিডনি শেপ থেকে রাউন্ড শেপে ফুলে ফেপে ওঠে এবং সেটা সহজেই বোঝা যায়। তাহলে লঙ্গিচুডিনাল ভিউটা কিরকম? প্রথমে যদি আমরা বলি কটনের লঙ্গিচুডিনাল ভিউ, সেটা হচ্ছে যে রিবন লাইক, ঠিক আছে, ফিতার মতো দেখাবে। ইমেচিউরের লুমেন ছোট, আর যেটা ডেটে সেটা তো কোনো লুমেন নেই, এবং মার্সারাইজ কটন গুলো কিডনি শেপ থেকে সাধারণত রাউন্ড শেপে পরিণত হয়। আমরা জানি যে নর্মাল কটনটা হচ্ছে কিডনি শেপ, তো এটাকে যখন ক্রস সেকশন থেকে ইয়ে করবো তখন সেটা রাউন্ড শেপে পরিণত হবে এবং আলো রিফ্লেক্ট করবে। এখানে সেটা বলা হচ্ছে যে ক্রস সেকশনাল ভিউ কিডনি শেপড হতে পারে, ইলিপসিয়াল হতে পারে, ভেরি থিন ট্রিপ, নিয়ারলি রাউন্ড ও সার্কুলার, অর্থাৎ ফাইবার গুলোকে যখন আমরা ক্রস সেকশনালি কাটবো, ঠিক আছে, তখন মাইক্রোস্কোপিকের আন্ডারে কিরকম দেখা যাবে সেটাই হলো কথা। এরপরে আসি লিলেন। আমরা জানি যে লিলেন এক প্রকার বাস্ট ফাইবার। লঙ্গিচুডিনাল ভিউ কি? স্মুথ এন্ড বেম্বু লাইক ক্রস মার্কিং নোটস, নো লেন্থ ওয়াইজ সেরিয়েশন এন্ড ন্যারো লোবেল। এই যে দেখো বাঁশের যে গিট রয়েছে সেই গিটের মতো আসলে এখানে বলা আছে স্মুথ এন্ড বেম্বু লাইক ক্রস মেকিং নোটস, নো লেন্থ ওয়াইজ স্টিরিয়েশন, ন্যারো লুমেন, লুমেন ছোট। ক্রস সেকশনাল ভিউ বলা হচ্ছে যে শার্প polygonal shape, straight lumen oval shape with a large lumen। নিচের ছবিটা দেখো যে এটা সাধারণত কি পলিগোনাল শেপ, অর্থাৎ শেপের অনেকগুলো সাইড, বেঞ্জিন লাইক, and immature বলা হচ্ছে straight size and immature oval shape with a large lumen। তো এখানে লার্জ বা ছোট লুমেন থাকতে পারে, এটা লিলেনের ক্ষেত্রে। হ্যাম্পো একই ধরনের, বলা হচ্ছে স্মুথ এন্ড সিলিন্ডারিক্যাল উইথ ক্রস মেকিং নোটস, নো লেন্থ ওয়াইজ সেরিয়েশন, বাউন্ড লিমিট। একটা জিনিস লক্ষণীয় যে বাস্ট ফাইবার গুলো সাধারণত একই রকমের, কটনের মধ্যে লিফ ফাইবার গুলো বা বীজের যে ফাইবার গুলি তারাও সাধারণত একই রকমের হয়। তো যাই হোক, ক্রস সেকশনাল ভিউটা কি পার্শিয়াল পলিগোনাল, অর্থাৎ অনেকগুলো বেঞ্জিনের নাই, মোটামুটি রাউন্ড। আমরা দ্বিতীয় ছবিটা দেখতে পাচ্ছি এখানে। এখানে আমি যে সিম যে ইমেজ গুলি ইলেকট্রন মাইক্রোস্কোপ থেকে ইমেজ গুলি কেটে নিয়ে দেওয়ার চেষ্টা করেছি। জুট, জুটও একই ধরনের, বলা হচ্ছে সিলিন্ডারিক্যাল উইথ আনইভেন ডায়ামিটার, lumen is broad and varies greatly, cross sectional round polygonal and with a central lumen। এটা কিছু সেন্ট্রাল লুমেন থাকে জুটের ক্ষেত্রে, হ্যাঁ। ওকে। উল, উলের ক্ষেত্রে সহজেই আমরা চিনতে পারি কিরকম, বলা হচ্ছে যে সিলিন্ডারিক্যাল ইরেগুলার রাফ সারফেস স্কেল লাইক স্ট্রাকচার, ডার্ক মেডুলা অ্যাপিয়ার ইন দ্য কোর্সার উল ফাইবার। তো উলের ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে আমরা সাধারণত খেজুর গাছের মতো যখন দেখি তো খেজুর গাছের মতো এ লাইক স্কেল ফরমেশন করছে, ঠিক আছে। And cross sectional view যদি কেটে nearly round circular and medulla may be a pair, round circular মতো সাধারণত হয়ে থাকে। তো আমাদের যে কশেরুকা রয়েছে সেই কশেরুকার মতো অনেকটা, যে কিভাবে খাঁজে খাঁজে বসছে, অর্থাৎ খেজুর গাছের মতো। এরপরে যদি আসি সিল্কের ক্ষেত্রে লঙ্গিচুডিনাল ভিউ যদি আমরা দেখি, সেটা হচ্ছে স্মুথ স্ট্রাকচার, লেস ট্রায়াঙ্গুলার শেপ। ট্রায়াঙ্গুলার শেপটা কিরকম? এই যে সেকেন্ড ইমেজটাতে এখানে আমরা ট্রায়াঙ্গুলার শেপটা দেখতে পাচ্ছি, এই যে ট্রায়াঙ্গুলার শেপটা দেখতে পাচ্ছি। আমাদের সেরিসিন এবং ফাইব্রন যেটা রয়েছে, অর্থাৎ ফাইব্রনের যে স্ট্রাকচারটা সেটা সাধারণত নিয়ার অ্যাবাউট ট্রায়াঙ্গুলার শেপ। সিল্ক, উল, তুষার সিল্ক এন্ড বর্ডার ফাইবার, ফাইনাল ফাইবার, লংজিটিউডাল লাইন প্রসেসিং অ্যাক্রস দ্য ফিলামেন্ট। তো আমরা জানি যে সিল্ক একমাত্র ন্যাচারাল ফিলামেন্ট। ক্রস সেকশনাল ভিউ বলা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ উইথ রাউন্ডেড কর্নার্স। তো এটাকে যখন আমরা কাটবো বা ক্রস সেকশন করব তখন সেটা কিরকম দেখাবে? ট্রায়াঙ্গুলার, ত্রিভুজের মতো শেপ উইথ রাউন্ডেড কর্নার। ওকে। এরপরে
আরো কিছু ফাইবার রয়েছে আমাদের ভিসকোজ রায়ন, সেলুলোজ, অ্যাসিটেট ফাইবার। দেখো এখন একটা কমন কথা বলি, যে সমস্ত ফাইবার গুলি সাধারণত ম্যানমেড ফাইবার তারা সাধারণত স্পিনারেটের ভিতর দিয়ে আসে। তাহলে স্পিনারেটের শেপ এবং সাইজ যেরকম আমার ফাইবারটাও কিন্তু সেরকম হবে, সহজভাবে বোঝায়। আমরা যখন মনে করো নুডলস বানাই অথবা অন্য কোনো কিছু বানাই, তখন স্পিনারেটের ওখানে একটা স্পিনারেট থাকে, তো স্পিনারেটের ভিতর দিয়ে বের হয়। তো স্পিনারেটের সাইজটা যেরকম গোলাকার হলে গোলাকার, চ্যাপ্টা হলে চ্যাপ্টা, সেরকমই কিন্তু নুডলসটা আমাদের বের হয়। তো ঠিক সেম ভাবে আমরা যখন ম্যানমেড ফাইভ গুলো তৈরি করব, সেগুলোকে যখন স্পিনিং করব, তারা যখন স্পিনারেট বাদ দিয়ে স্পিনারেট দিয়ে যেভাবে বেরোবে তৈরি হবে, তখন কিন্তু তার ফর্মটা সেভাবেই হবে। সেটা স্পিনার যদি রাউন্ড হয় তাহলে রাউন্ড হবে, টি শেপ হলে টি শেপ হবে, নো ম্যাটার। তো বলা হচ্ছে যে ভিসকোজ রেয়ন normally a type of fairly dense longitudinal seriation of the lines, এই যে দেখো খাঁজকাটা খাঁজকাটা ইয়েতে, special type may be smooth and structureless, cross sectional view irregular, striated outline and oval or round। এই যে আউটলাইন গুলো সাধারণত বোঝা যায় না, সাধারণত ওভাল হয়ে থাকে। cellulose acetate fiber uniform with few distinct longitudinal serration, irregular with serrated outline। দেখো এগুলো কিন্তু সম্পূর্ণটা ডিপেন্ড করছে, আবারও বলছি, যে আমরা কি ধরনের স্পিনার ইউজ করছি, তার শেপ এবং সাইজের উপর। আমরা যদি সেটাকে ইলেকট্রো স্পিনিং করে থাকি, তাহলে তখন আবার সেটার শেপটা ভিন্ন রকম হবে। ওকে, ফলিস্টা স্ট্রাকচার লেস ইউনিফর্ম ডায়ামিটার রড লাইক অ্যাপিয়ারেন্স, ক্রস সেকশনাল সার্কুলার। এটা যদি সার্কুলার স্পিনারের ভিতর দিয়ে হয় তাহলে এটা ক্রস সার্কুলার সার্কুলারই হবে। নাইলন longitudinal view, structureless uniform diameter rod like appearance, cross sectional view কি হচ্ছে সার্কুলার। একটা জিনিস মাথায় রাখবেন, ম্যানমেড ফাইবার গুলোর ক্ষেত্রে প্রায় অলমোস্ট অল এভরিথিং সার্কুলার, বিকজ আমরা যেহেতু স্পিনারের ভিতর দিয়ে তৈরি করি, সেহেতু সেটা শেপ এন্ড সাইজ সেখান থেকে নির্ধারিত হয়ে থাকে। ওকে, এরপরে আসে কিছু কেমিক্যাল টেস্টের কথা। তো আমরা কেমিক্যালের মাধ্যমেও টেস্ট করতে পারি। ফ্যাক্টরিতে সবচেয়ে বেশি যেটা টেস্ট করে থাকে সেটা হচ্ছে বার্নিং টেস্ট বা কার্বনাইজিং, যেটাকে বলা হয় 60-40 বা সিভিসি বা পিসি ফেব্রিক আইডেন্টিফিকেশনের জন্য আমরা কি করি, কাস্টিক সোডাতে চুবিয়ে রাখি। তো কাস্টিক সোডাতে চুবিয়ে রাখলে ফেব্রিকটা যদি কিছু না হয়, কাস্টিক সোডা না, সরি, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডে 100%, প্রায় 87% বা 97-8% কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডে যখন ফেব্রিকটাকে চুবাবো, তখন আসলে ফেব্রিকটাতে যদি কোনো প্রকার সেলুলোজিক ম্যাটেরিয়াল গুলো থাকে তাহলে সেগুলো ডিজলভ হয়ে যাবে। কারণ আমরা জানি যে সেলুলোজিক ম্যাটেরিয়াল গুলো কি হয়, যে কেমিক্যালে নষ্ট হয়ে যায়। তাহলে এই যে সুবিধাটা সেটা আমরা নিতে পারি। তো অনেকগুলো টেস্ট রয়েছে। প্রথমে আমরা শুরু করব স্টেইন টেস্ট দিয়ে। স্টেইন টেস্ট কি বলা হচ্ছে, the different chemical composition and reactivity of different fibers causes them to have particular affinity of the specific dye। স্টেইন মানে হচ্ছে দাগ পড়ানো। তো এখন আমরা ফাইবার গুলোকে যদি কোনো পার্টিকুলার মেথড দিয়ে বিক্রিয়া করে, সেই ক্ষেত্রে সেটা কোনো স্পেসিফিক কালার আসবে, সেজন্য সেটাকে স্টেইন টেস্ট বলছে। বলা হচ্ছে যে this lead to be the development of the mixture of dyes which are especially prepared as a fiber identify stain and which produce colored individual fiber। তো ইন্ডিভিজুয়াল ফাইবারে সাধারণত কালার সৃষ্টি হয়। টেস্ট প্রসিডিউরটা কি আমাদের স্টেইন টেস্টের ক্ষেত্রে, মানে স্টেইন কি, দাগ পড়বে ফাইবারে। বলা হচ্ছে টেস্ট প্রসিডিউরে ড্রপ অফ জিঙ্ক ক্লোরাইড, একটু লক্ষ্য করবা সবাই, বলা হচ্ছে ড্রপ অফ জিঙ্ক ক্লোরাইড লাগছে। A drop of zinc chloride reagent is applied in the fiber and cover with the cover slip to avoid the bubbles. After few minutes আমরা কি করছি, জিঙ্ক অক্সাইড দিয়ে রিঅ্যাকশনটা করতেছি, যে কোন ফাইবারের যে তো ভিন্ন ভিন্ন উপাদান রয়েছে বা কেমিক্যাল রয়েছে, তাদের সেই ভিন্ন ভিন্ন আইডেন্টিক্যাল কেমিক্যালটা বিক্রিয়া করে ভিন্ন ভিন্ন কালার দিবে। যেমন রেজাল্ট হ্যাম্প, রেমি, কটন, এগুলো সাধারণত কি ধরনের হয়ে থাকে, যে স্টেইন ভায়োলেট, ভায়োলেট স্টেইন হবে। ফ্লাক্স স্টেইন ব্রাউনিশ, ফ্লাক্স ব্রাউনিশ ভায়োলেট, অ্যান্ড জুট ব্রাউন, জুট সাধারণত ব্রাউন হবে। আনব্লিচ জুটের ক্ষেত্রে ম্যাগনেটা ডিউ টু লিলেন থাকার কারণে সেটা ম্যাগনেটার মতো হবে। সিল্ক স্টিন বলা আছে যে সিল্ক স্টিন ইয়েলো, ইয়েলোর মতো সৃষ্টি হবে।
ঠিক আছে? তাহলে এখানে টেস্ট প্রসিডিউর কেমিক্যালের আমরা প্রথমে স্টেইন টেস্ট পেলাম। স্টেইন টেস্টে আমরা কি করছি? জিঙ্ক ক্লোরাইড আয়োডাইড বা রিএজেন্ট দিয়ে আমরা ঠিক করে এটা দিয়ে ফেব্রিকটাকে ট্রিট করছি। ট্রিট করার ফলে সেটার ইয়ের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার ইয়ে হয়। যেমন সেটা স্টেইন ভায়োলেট ফর হ্যাম্প, রেমি অ্যান্ড কটন। ফ্লাক্সের ক্ষেত্রে ব্রাউনিশ দাগ পড়ে ব্রাউনিশ ভায়োলেট। জুটের ক্ষেত্রে সাধারণত ব্রাউন হয়ে থাকে। ঠিক আছে? তারপরে হচ্ছে সিল্কের ক্ষেত্রে ব্রাউন হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের স্টেইন টেস্ট বা এইটার এই কেমিক্যালটার সাথে ফাইবার গুলোর বিক্রিয়া করলে সাধারণত এটা এই ধরনের কালার দেবে। এরপরে আসে সলভেন্ট টেস্ট। তো বিভিন্ন প্রকার সলভেন্ট বা কেমিক্যালে আমরা সাধারণত আমাদের ফাইবার গুলোকে দুর্বলতা থাকে বা ডিসলভ হয়ে যায়, যেমন হচ্ছে যে উল সিল্ক সাধারণত সোডিয়াম হাইপোক্লোরাইড বা এই ধরনের ইয়েতে ড্যামেজ হয়ে যাবে। তো এর উল্লেখযোগ্য উদাহরণ আমাদের সেলুলোজিক ফাইবার গুলোর ফ্যাক্টরিতে আমরা যেটা সবচেয়ে বেশি করে থাকি, কার্বনাইজিং। ওকে, তো উল সিল্ক সাধারণত সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে চলে যায়। সিল্ক সাধারণত কোল্ড 70% সালফিউরিক অ্যাসিড। দেখো প্রোটিন ফাইবার যেগুলো ক্ষার বা বলি আর যে সেটা অ্যাসিড বলি, দুটোতেই কিন্তু ওর ইয়ে হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। আমরা জানি যে আমরা নিজেরাও প্রোটিন, তো এটা দিয়ে কখনো আবার কাস্টিক সোডা ধরতে যেও না। তারপর বলা হচ্ছে সিল্ক সালফিউরিক অ্যাসিড, সেলুলোজিক ফাইবার 75% সালফিউরিক অ্যাসিড এর 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ভিসকস ফাইবার, দেখো ভিসকস এবং অল টাইপস অফ সেলুলোজিক ফাইবার গুলো যেহেতু অ্যাসিডে দুর্বল, অ্যাসিডে ডিজলভ হয়, তাহলে সবগুলো সেলুলোজিক ফাইবারই কিন্তু অ্যাসিডে ডিজলভ হতে পারবে, নো প্রবলেম। এছাড়াও যেটা হচ্ছে যে সেলুলোজিক ফাইবার ভিসকস ফাইবার গুলো সোডিয়াম জিঙ্ক কেটস এর মাধ্যমেও করা যেতে পারে। এছাড়াও এসিটেট ট্রাইএসিটেট রেয়ন যেগুলো 25 ডিগ্রিতে হতে পারে। অ্যাসিডিক অ্যাসিডে নাইলন 6, তারপর ডাইমিথাইল ফরমামাইড, তারপর হচ্ছে যে নাইলন 6 ডিএমএফ বয়েল। পলিস্টার, এটা একটু জেনে রেখো, মেটাক্রিসল 95 ডিগ্রি সেন্টিগ্রেডে অথবা ক্লোরোফেনলাইট বয়েল। পলিপ্রোপিলিন, এগুলোর মাধ্যমে আমরা করতে পারি যে সলভেন্টের মাধ্যমে টেস্ট করতে পারি যে আমাদের স্যাম্পলটা কি ধরনের। শুধু এটাই নয়, আরো আমাদের কিছু টেস্ট রয়েছে, যেমন মেল্টিং পয়েন্ট ডিটারমিনেশন টেস্ট। কোন একটা ফাইবার কি ধরনের তার একটা আইডেন্টিক্যাল মেল্টিং পয়েন্ট রয়েছে। আহ, যদিও এই মেল্টিং পয়েন্টটা শুধুমাত্র পলিমার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, তো আম, এই মেল্টিং পয়েন্টের উপর বেস করে কিন্তু আমরা আমাদের টেক্সটাইল ফাইবার গুলোকে ক্লাসিফাই করতে পারি, বিকজ মেল্টিং পয়েন্টের উপর কিন্তু প্রত্যেকটা ফাইবারের মেল্টিং পয়েন্ট কিন্তু ভিন্ন ভিন্ন, একই রকম হবে না। সো মানে ঝামেলা হওয়ার কোনো কারণ নেই। যেমন অ্যাক্রাইলিক ফাইবারের ক্ষেত্রে যদি আমরা বলি ডাজ নট মেল্ট বা ডিকম্পোজ উইথ দ্য ডিসলিউশন। ওকে, তারপর অ্যারামিডের ক্ষেত্রে ডাজ নট মেল্ট। সেলুলোজিক ডাইএসিটেট এবং ট্রাইএসিটেটের ক্ষেত্রে আমরা যদি দেখি 250 থেকে 255 বা 200-300 পর্যন্ত। তারপর হচ্ছে ক্লোরোফাইবার, তারপর যে মোডা অ্যাক্রাইলিক, নাইলন 6 পলিস্টার, পলিথিলিন, পলিপ্রোপিলিন, এই এক্সেট্রা। তাহলে কি দিয়ে বুঝবো আমরা? এটার মেল্টিং পয়েন্টটা দিয়ে, যে এটার মেল্টিং পয়েন্টটা কত। পলিস্টার মেল্টিং পয়েন্ট কত? 250 ডিগ্রি সেন্টিগ্রেড। 250 যদি এটা গলে যায় তাহলে সেটা পলিস্টার হতে পারে, সেলুলোজ অ্যাসিটেট হতে পারে। ওকে, রিফ্রাক্টিভ ইন্ডেক্স মেজারমেন্ট টেস্ট। দেখো রিফ্রাক্টিভ ইন্ডেক্স মেজারমেন্টটাও সাধারণত করতে পারি আমরা, বিশেষ করে তোমাদের যারা গ্রামে থাকো, মাছ ধরো, ওই যে বর্ষা দিয়ে উপর থেকে ছুঁড়ে মারো, তাই না? আমরা বলি প্রতিসরণ। প্রতিসরণের কারণে মাছটা যেখানে আছে সেখানে সাধারণত দেখায় না, একটা দূরে বা একটু কাছে দেখায়, যার কারণে আমাদের যে ইয়েটা বড়শি দিয়ে মাছকে ধরার যে সিস্টেমটা বা সেটা একটু ইয়ে হয়ে যায়। তো দেখো, এই আলোর খেলা আমরা আগেও দেখেছি। তো বলা হচ্ছে যে the molecular structure of textile fiber makes them optically and anisotropic. যেমন they have two refractive index। anisotropic বলা হচ্ছে two refractive index যা আছে যাদের, one is light polarized along the fiber axis and one for light polarized across it. The fiber are that should be by ইনফ্যাক্ট বলছি আমরা সেটাকে বাই ফিঙ্গারেন্ট বলছি। তো এখানে বাই ফিঙ্গারেন্ট বলার কারণ হচ্ছে তাদের দুটো রিফ্রাক্টিভ ইন্ডেক্স থাকে। ওকে, এখন for colorless undyed fibers, and the refractive index for each direction may be found the simply mounting the fiber different liquids and known as refractive index until two are found with which the fiber become visible in the light polarized along with the fiber axis, and for light polarized across
দেখো এখানে রিফ্রাক্টিভ ইন্ডেক্স মেজার করে আমরা যখন একটা কোনো পলারের সলিউশনে আমাদের ফাইবারটাকে দিব তখন সেটা একটা রিফ্রাক্টিভ ইন্ডেক্স ইয়ে করবে। এই রিফ্রাক্টিভ ইন্ডেক্স দেখেও আমরা বলতে পারি যে আমাদের ফাইবারটা কি ধরনের ফাইবার বা এটা কোন ফাইবার। তো এক এক ফাইবারের রিফ্রাক্টিভ ইন্ডেক্স এক এক ধরনের, এখানে দেওয়া হয়নি। তো একটা আবার এক এক কেমিক্যালে তাদের রিফ্রাক্টিভ ইন্ডেক্স পাওয়া যায়, অর্থাৎ আলোর যে প্রতিসরণের ফলে যে কোণ উৎপন্ন করছে। ডেনসিটি মেজারমেন্ট টেস্ট, দেখো মেল্টিং পয়েন্টের মতোই কিন্তু প্রত্যেকটা ফাইবারের স্পেসিফিক কিছু ডেনসিটি রয়েছে, তাই না? এটা কিন্তু সেই ফাইবারটার ওন প্রপার্টিস বা ইনহেরেন্ট বা বাই বার্থ প্রপার্টিস। বলা হচ্ছে যে the polymer of which are made have different densities and this can be used in diagnostic tests. Values may be কি হলো, আচ্ছা যেটা হচ্ছে কি বা ভ্যালুস মে বি রেঞ্জেস ফ্রম বিলো 1 গ্রাম সেন্টিমিটার কিউব থেকে 2.5 গ্রাম। যেমন প্রত্যেকটা ফাইবারের জন্য আলাদা আলাদা কিন্তু আমাদের এই ডেনসিটিটা রয়েছে, ঠিক আছে? তো এই যে যেমন আমাদের এখানে পলি অলিফিনের জন্য 2.5, সরি 1.0, গ্লাস ফাইবারের জন্য 2.5, এভাবে সবগুলো ফাইবারের জন্য রয়েছে। তো এই যে ডেনসিটিটা যদি আমরা মেজার করি তাহলেও কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের ফাইবারটা কোন ফাইবারটা কিরকম বা এটা কি ধরনের ফাইবার। যেমন ইথানল ওয়াটার মিক্সার or varying state or salt solution or possible liquids, fiber and known density are placed on a column and alloyed to each their stable position in the liquid and their density of the fiber matches of the liquid and the test of the liquid introduced to the system at point and sample stops sinking taken and point of equivalent density। তো দেখো যাই হোক, ডেনসিটি মেজারমেন্টের মাধ্যমে তাহলে আমরা কি করতে পারি, কোন একটা ফাইবারের ডেনসিটিটা মেজার করে সেটা কি ধরনের ফাইবার সেটা অ্যানালাইসিস করতে পারি, সেজন্য বলা হচ্ছে যে ডেনসিটি মেজারমেন্ট। এছাড়াও আমাদের আরো কয়েকটি টেস্ট রয়েছে, সম্ভবত দুটি টেস্ট। প্রথমত থার্মোগ্রাভিটিমেট্রিক অ্যানালাইসিস। দেখো থার্মোগ্রাভিটিমেট্রিক অ্যানালাইসিস কথাটা দিয়ে দুটো শব্দ বোঝাচ্ছে। প্রথমত একটা থার্মাল থার্মাল ভাব, আর একটা হচ্ছে গ্রাভিটিমেট্রিক অর্থাৎ অভিকর্ষ বলয়। তো এখন কথা হচ্ছে থার্মোগ্রাভিটিমেট্রিক অ্যানালাইসিস যেটা কি করছে সেটা ইনভলভস দ্য মনিটরিং অফ দ্য স্যাম্পল মাস অন দ্য থার্মাল ব্যালেন্স। একটা থার্মাল ব্যালেন্সের উপর আমরা ওজন মাপছি, অর্থাৎ তাপ দিলে তার কি ধরনের ওজনের পরিবর্তন হয় সেটাকেই আমরা অ্যানালাইসিস করব। অ্যাজ দ্য টেম্পারেচার লিনিয়ারলি রেস্ট, মনে করো 5, 10, 15, 20 আস্তে আস্তে তুমি বাড়াচ্ছ, এন্ড দ্য স্যাম্পল মাস টেম্পারেচার কার্ভ enable the occurrence of the thermally indeed mass change in the। এখন আমরা একটা গ্রাফ করব, সেই গ্রাফে কি থাকবে, সেই গ্রাফে থাকবে হচ্ছে যে টেম্পারেচার একদিকে, একদিকে হচ্ছে যে মাস কত, অর্থাৎ সেম স্যাম্পল যখন 30 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে তখন তার ওজন কত, আবার সেম স্যাম্পল 60 ডিগ্রিতে যখন যাচ্ছে তখন তার স্যাম্পল কত, ইয়ে কত, এবং একই সাথে কত ইয়েতে টাইম তো থাকছেই, আমাদের টেম্পারেচারও থাকছে। তো এটার উপর বেস করে তখন আমরা থার্মোগ্রাভিটিমেট্রিক অ্যানালাইসিসটা করি, যে যখন কমে যায় তখন তো ভর আসলে কমে যায়। বলা হচ্ছে the changes may be due to the drying chemical reaction, chemical degradation or volatilization and the degree of mass change the temperature occurrence and positively identify fiber characteristics at the heart of the people. Okay, তো this should allow thermoplastic or non thermoplastic যেটাই হোক না কেন দুই ভাবেই এটা টেস্ট করা যায়। তো থার্মোগ্রাভিটিমেট্রিক অ্যানালাইসিসটা তাহলে কি হচ্ছে, থার্মোগ্রাভিটিমেট্রিক অ্যানালাইসিসটা তাহলে হচ্ছে যে যখন আমরা টেম্পারেচার দিব তখন তার কিছু ওজন লস হবে, ওজন লস হলে অভিকর্ষ বলের পরিবর্তন হবে, যেটাকে আমরা থার্মোগ্রাভিটিমেট্রিক অ্যানালাইসিস বলছি। বলা হচ্ছে মোর রিলিয়েবল দ্যান টেকনিক্যাল টেস্ট, বোথ অ্যান্ড ম্যান মেড এন্ড ন্যাচারাল ফাইবার and ইজি কন্ডাক্ট করা যায়। সার্টেন ম্যানুফ্যাকচারিং ফিনিশিং লাইক মার্সালাইজিং এফেক্ট অ্যাপিয়ারেন্স এগুলো সাধারণত দেখা যায় না, কারণ এগুলো তো আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখি। ভেরি ডার্ক কালার ফেব্রিক ক্যান নট বি আইডেন্টিফাই আন্ডার মাইক্রোস্কোপ, এটা মানে সমগ্র যে সমস্যাগুলি আমাদের যে টেস্টগুলি সেগুলো বলছি। অ্যান্ড ডার্ক কালার ফেব্রিক ক্যান নট বি আইডেন্টিফাই আন্ডার মাইক্রোস্কোপ, মাস্ট বি রিমুভ ফ্রম দ্য ফেব্রিক। এই যে লিমিটেশন, টেকনিক্যাল টেস্টের লিমিটেশন এবং টেকনিক্যাল টেস্টের অ্যাডভান্টেজ গুলো আমরা দেখলাম। তো আমাদের তাহলে কি কি ছিল, নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল টেস্ট। তো এখানে আরেকটি টেস্ট থাকার কথা, আচ্ছা আর টেস্ট নাই। তাহলে আজকে স্যার আমরা, হ্যাঁ স্যার একটা অনেক, কোশ্চেন ছিল। বলো। স্যার আজকে কি এক্সাম নেবেন? বলো। স্যার আজকে এক্সাম হবে না?
হ্যাঁ হবে, আমরা এটার পরে আবার জয়েন করে সে হবে, সম্পর্কে আমরা কথা এটার বলবো। পরে আবার জয়েন করে। এখন আজকের যে ও আচ্ছা লেকচারটা স্যার। ছিল এখন সেটা আজকের যে লেকচারটা, টেক্সটাইল ফাইবার আইডেন্টিফিকেশন, এর টেক্সটাইল ইম্পর্টেন্স তো ফাইবার আমরা আইডেন্টি। বুঝতে পারছি যে কতখানি ইম্পর্টেন্স আমাদের জন্য, বিশেষ করে যারা স্যাম্পল ডেভেলপ করে আর&ডি তে রয়েছে বা নর্মাল যারা ইউজার রয়েছে, যে 100% কটন বা অর্গানিক কটন এই ধরনের না হলে আবার অনেকে আমরা পড়ি না। তো তারই মেথড ছিল কিছু, যেটা নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল মেথড। নন টেকনিক্যাল মেথড ফিলিং টেস্ট ছিল, অর্থাৎ হাতে ধরে কিরকম লাগবে সেটা ছিল। বার্নিং টেস্ট অর্থাৎ আগুনের ফ্লেমে সে কি ধরনের আচরণ করবে সেটা ছিল। তারপর হচ্ছে যে মাইক্রোস্কোপিক টেস্ট, মাইক্রোস্কোপের ভিতরে সে কি ধরনের তাকে শো করবে তার ক্রস সেকশন এবং উইথ, সেটা ছিল আমাদের বিভিন্ন প্রকার ফাইবার, ম্যানমেড ফাইবার সহ। তারপরে ছিল কেমিক্যাল টেস্ট, অর্থাৎ কেমিক্যালের মাধ্যমে আমরা কিভাবে টেস্ট করতে পারি। তারপর ছিল সলভেন্ট টেস্ট, বিভিন্ন প্রকার সলভেন্ট ইউজ করে কিভাবে মাপতে পারি। তারপরে হচ্ছে যে মেল্টিং পয়েন্ট, অর্থাৎ প্রত্যেকটা ফাইবারের একটা আইডেন্টিক্যাল মেল্টিং পয়েন্ট রয়েছে, সেটা ইউজ করে ফাইবারকে আইডেন্টিফাই করতে পারি। রিফ্রাক্টিভ ইন্ডেক্স রয়েছে প্রত্যেকটা ফাইবারে, সেটা মেজার করতে পারি। ডেনসিটি রয়েছে প্রত্যেকটা ফাইবারে, সেই ডেনসিটিকেও কিন্তু আমরা মেজার করতে পারি। এছাড়া থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিস রয়েছে, অর্থাৎ তাপ দিলে সেই তাপের ফলে